আসসালামু আলাইকুম। তাজমহল গল্প। শাইনা কিছু বুঝে ওঠার আগে তাজদার তাকে ভিড়ের মধ্যে থেকে টেনে নিয়ে গেল জুয়েলারির দোকানে। শাইনা শুধু পুরুষালী হাতের মধ্যে জিম্মি হওয়া তার হাত দুটোর দিকে চেয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। তাজদার সেদিকে ঘৃণা হচ্ছে না তার হাত ধরতে। দোকান প্রবেশ করার পর কৌশলে নিজের হাত ছড়িয়ে নিল শাইনা। জুয়েলারি কেনার সময় তাজদার সিদ্দিকী শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। শাইনার মিনিমাম কিন্তু প্রিমিয়ার ডিজাইনগুলো চুজ করেছে। দশ দামটাও চড়া। বাপ ভাইয়ের টাকা কিনতে হলে সে এত দামি জুয়েলারি কখনো কিনতো না। কিন্তু আছে দাম কত হবে সেটা ভাবেনি। এখন সে যদি দামের কথা চিন্তা করে, সবচেয়ে সুন্দর জুয়েলারিটা না নেয় তাহলে পরে দেখা যাবে রুটে যাবে বইয়ের পছন্দ ভালো না। তাজনবা সবার আগে বলবে তার ক্লাসই নয় বলে সে ফালতু জুয়েলারি চুজ করেছে। মানুষ সব সময় নিজের জন্য ভালো জিনিসটাই কিনতে চায়, কিন্তু টাকার কথা চিন্তা করে কিনতে পারে না। তেমন শাইনা সবচেয়ে সুন্দর জিনিসটা চেনে। বাপ ভাইয়ের উপর জুলুম হবে ভেবে কখনো সে কারোর উপর নিজের পছন্দ চাপিয়ে দেয়নি। তাকে যা কিনে দেওয়া হয়েছে সে তা পরেছে, যা খেতে দিয়েছে সে তা খেয়েছে, যা বলা হয়েছে তা করেছে। অবশ্য তার পরিবার তার সাথে জুলুম করেছে। তাকে তাদের মতন চলতে গিয়ে, ভালো মেয়ে হতে গিয়ে সে নিজের ক্ষতি বেশি করে বসেছে। সেই সব মনে পড়তে আবারও মন খারাপ হচ্ছে। সেই ঠিকই করেছে, তাজদার সিদ্দিকীর সামনে সে জীবনেও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। শাড়ি লেহেঙ্গার জন্য জুয়েলারি কেনার শেষে সে গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য জুয়েলারি কিনে নিল সে। তাজদার সিদ্দিকীর পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। শাইনা মাঝে মধ্যে নিজেকে সামনে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল সে বেশি কথা বলে ফেলছে। জুয়েলারি কেনা শেষ হতে তাজদার বিল মিটিয়ে পকেটে ফোন ভরে নিতে নিতে শাইনার দিকে তাকালো। শাইনা শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শাড়ি ব্যাগগুলো ওই দোকানে রাখা, আবার সেখানে যেতে হবে। তাজদার কিছু ব্যাগ নিতে চাইছিল, শাইনা ব্যাগগুলো নিয়ে ঘুরে দাঁড়ালো। কিছু না বললে চুপচাপ বেরিয়ে গেল তাজদার। মেকআপ কেনার কথা শাইনা ভুলে গিয়েছিল, কিন্তু তাজদার তাকে মনে করিয়ে দিল। সে কসমেটিকের শপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সোজা। নিয়ে শাইনাকে বোঝালো এটা কসমেটিকের শপ। শাইনা তাড়াহুড়া করছিল বাড়ি ফেরার জন্য। তাজদারকে দাঁড়িয়ে পড়তে দেখে, সে মেয়ে হয়ে মেকআপের কথা বলে গেছে দেখে খানিকটা লজ্জিত হলো। এই জন্য কয়েকজনকে সাথে করে নিয়ে আসতে হয়। একা আর পারছে না সে। কসমেটিকের দোকানে ঢুকতে সে একটা চেয়ারে বসলো আগে। ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল, খুব ক্লান্ত লাগছে। তাজদার সিদ্দিকী সেখানে কর্মরত মানুষের সাথে কি কথাবার্তা বলছে কে জানে। শাইনা ইচ্ছে করে খেয়াল করেনি। কানে এসেছে কথাগুলো, মনোযোগ দিয়ে শোনেনি সে। পরে অবশ্য তার কাছে বিষয়টা স্পষ্ট হলো। সেখানে কর্মরত সেলসের সেলস পারসন তাকে একটা কম্বো দিয়ে দিল। তাজদারকে দেখিয়ে বলল, আপনি যেমনটা বলেছেন তেমনটা এখানে আছে। সব অথেন্টিক মেকআপ প্রোডাক্ট অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে। শাইনা খুব পরিশ্রম কমে গেল, কিন্তু পরক্ষণে দুটো কম দাম শুনে মাথা হাত। এইসব কিনে নিলে বাড়ি পৌঁছে তার ইজ্জত সম্মান আর থাকবে না। ওই বাড়ির মানুষ বলবে কোনোদিন দেখেনি, তাই আজ যা পেয়েছে সব একসাথে নিয়ে ফেলেছে। এইটা ভয় জেগে ধরল তাকে। সে অন্য সব কিছু সহ্য করতে পারলেও
মানুষের কটু কথা একদম নিতে পারে না। সে যা নয় তা বলে তার সারাদিন অশান্তি লাগে। সে বলল, আমি সব ব্র্যান্ড থেকে বেছে নিতে চাই। লরি লরিয়াল প্যারিসের সব প্রোডাক্ট আমার লাগবে না। দোকানে বিউটি অ্যাডভাইজার ছিলেন। তিনি বললেন, স্যার প্রিমিয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট চেয়েছেন ম্যাম। আমরা লরিয়াল প্যারিসের প্রোডাক্ট সাজেস্ট করেছি। আর কসমেটিক্সের ক্ষেত্রে মেক, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ব্র্যান্ড। লরিয়াল প্যারিসের রূপচর্চার নির্ভরযোগ্য নাম, স্টাইল আইকনের প্রথম পছন্দ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। শাইনা আর কিছু বলবে তার আগে তাজদার বলল, আপনি প্যাকেজিং শুরু করুন একটু তাড়াতাড়ি। জি স্যার, আমাদের কিছুক্ষণ সময় দিয়ে সাহায্য করুন। শাইনা মনে কেমন কু গাইছে। টাকা অঙ্কগুলো এত দ্রুত কষেছে যে তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এটা তো সত্যি যে সে ধনী পরিবারে বড় হয়নি। ভাইয়ের পয়সা হওয়ার পর ভাইদের পয়সা হওয়ার পর আহামরি বিলাসিতা সে করেনি। সে জায়গায় দাঁড়িয়ে পরের পয়সা নিয়ে বাহাদুরি করতে তার অনেক ভয়। মেকার আর স্কিন কেয়ার প্রোডাক্ট প্যাকেজিং কমপ্লিট। কটন প্যাক করে দিয়েছে। কার্টনটা এত বড় হয়েছে যে সবার চোখে লাগবে। শাইনা কেমন যেন অস্বস্তি হচ্ছে, শান্তি লাগছে না। সে নিজেকে সান্ত্বনা দিল, এই বলে তাজদার সিদ্দিকী নিজেই তো সব কিনেছে, সে তো জোর করে কিনেনি। বিল মিটিয়ে তাজদার সবগুলো কার্টন নিয়ে বেরিয়ে এলো। শাড়ির দোকানে সবগুলো ব্যাগ রেখে বেরিয়ে গেল। শাইনা শাড়ির দোকানে দাঁড়িয়ে রইল। সবগুলো ব্যাগ কার্টন দেখে সে মনে মনে হিসাব কষছে। কত টাকা জিনিস কিনেছে সে, কত লাখ কষেছে এখানে। শাইনা আর শাড়ি আর লেহেঙ্গা তো লাখ ছুঁয়েছে। কিছুক্ষণ পর একটা লোক এলো। তিনি সাথে করে ব্যাগ কার্টন সব নিয়ে বেরিয়ে গেল তাজদার আগে আগে। তাজদার শাইনার দিকে তাকালো এক পলক, তারপর দোকানদারের সাথে হাত মিলিয়ে বলল, তবে আসি, আবার আসবেন, বিয়েতে আমরা থাকছি অবশ্যই, বলে তাজদার বেরিয়ে এলো বাকি ব্যাগগুলো নিয়ে। শাইনও তার পিছু পিছু বের হলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ছোট ভাইয়েরা ফোন দিচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তাজদারের পেছনে গেল। শাইনাও তাকে সবটা খুলে বলল। বাড়িটা অনেক জুট ঝামেলা হয়ে গেছে। আনিস তাসনুবাকে বেয়াদব বলায় শাইনার শ্বশুর খেপে গিয়েছে আনিসের উপর। আনিস বলেছে আকত ভেঙে দিতে। এখন আর আকত ভাঙার কথা শুনে উল্টো ওরা খেপে উঠেছে। যদিও পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে, কারণ বড় আম্মা এসে আনিসের সাথে কথাবার্তা বলতেছে। তাজদার আসার আগে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছেন তিনি। ভাইয়ের কথা চুপচাপ শুনলেন শাইনা। ভাইয়া আর কিছু বলতো, শাইনার ইচ্ছে নেই দেখে কিছু বলেনি। কথা বলা শেষ হয়েছে, বাইরে বেরিয়ে এলো তারা। বাইরে এসে দম নিল শাইনা। বাড়ি গিয়ে কবে সে বিছানায় শুয়ে পড়বে, শরীরে আর কুলাচ্ছে না। এই লোকটা ওই লোকটা ড্রাইভার ছিল। সব ব্যাগগুলো গাড়িতে তোলা শেষে শাইনার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠে বসুন, স্যার বোধহয় কোথায় গিয়েছে। শাইনা গিয়ে উঠে বসল। সিটে বসে মাথা এলিয়ে চোখ বুজলো। হঠাৎ কেউ একজন নিজের উপস্থিতি জানার জন্য গলা ঝাড়ালো। শাইনা চট করে চোখ মেলল। তার সামনে আইসক্রিম বাড়িয়ে দিয়ে তাজদার ফোলার ফোলার কানিবার আইসক্রিম, মুচমুচে কোণের ভেতর ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেটের টফি আর বাদাম। শাইনা অপ্রস্তুত হয়ে আইসক্রিমটা নিল। তাজদার ডাকলো, ড্রাইভার সাহেব। ড্রাইভার হেসে তাকালো তার দিকে। বাড়িয়ে বাড়িয়ে দাও আইসক্রিমটা নিল হাত থেকে। শাইনা আইসক্রিম খাওয়া শুরু করেছিল একটু আরাম করে। ঠিক তখনই ঘটল বিপত্তি। তার পাশে সিটে দুটো শপিং রেখে দিয়েছিল, সেগুলো সরিয়ে তাজদার সিদ্দিকী তার পাশে ঘেঁষে বসে পড়ল। পাশ ঘেঁষে
না যদিও, কিন্তু পাশাপাশি বসাটা এখন শাইনার কাছে অনেক বড় ব্যাপার। তার ইচ্ছে করলো আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিতে। তার আইসক্রিম খাওয়া 12টা বাজিয়ে দিল। শাইনা একটু সরে বসে আইসক্রিমটা খেলো জানালার বাইরে তাকিয়ে। তাজদার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রেখেছে। শাইনা আইসক্রিম খাওয়া শেষ করে আর চোখে একবার তাকালো, নাড়াচাড়া টের না পেয়ে কপাল কুঁচকে গেল তার। সাথে সাথে তাজদার সেভাবে মাথা এলিয়ে রাখা অবস্থায় তাকালো চোখ মেলে। শাইনা ভড়কে গিয়ে মুখ পিটে নিল। কত শত ভাবনা উদয় হলো মনে। এক সময় সে আপারা এই লোকের পায়ে আওয়াজ শুনলে পর্যন্ত লুকিয়ে পড়তো ভয়ে। ছেলেটা যেদিকে হাঁটতো তাসরা সেদিকে পা মারাতো না। পুকুর ঘাটে বসে আছে দেখলে তারা এক বালতি পানি আনার জন্য নামতো না। কফারে কলপারে যেত না। সারাক্ষণ তারা আতঙ্কে থাকতো ছেলেটা কখন কি বলে বসে, কখন না জানি অপমান করে বসে। ছোটবেলা তো, আর এত কিছু বুঝছিল না। টিভি দেখতে সে আল্লাহকে ডাকতো যাতে ওই ছেলেটা না আসে সিনেমা শেষে হওয়ার আগে। তাজা সিদ্দিকীও তখন দুরন্ত চালাক ছিল। এমনভাবে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো যে তারা আগেভাগে বুঝতেও পারতো না। তাদের দেখা মাত্র চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে উঠতো তা মনে পড়লে শাইনার দম বন্ধ হয়ে আসে। তাদের দেখলে ঠাস করে টিভি বন্ধ করে দিত তাজদার সিদ্দিকী। তারপর ঘাড় বাঁকিয়ে তাকালে শাইনা মনে হতো এই গোটা পৃথিবীতে এমন জঘন্য ভয়ঙ্কর মানুষ আর নেই। মাথা নিচু করে সে বেরিয়ে যেত তখন। বেরোতে একটু দেরি হলে মাথা ঠেলে বের করে দিয়ে মুখের উপরে দরজা বন্ধ করে দিত। অবশ্যই তার মা থাকলে এমন করতো না। তখন শুধু ঘাড় বাঁকাতো আর চোখ রাঙিয়ে ইশারা করতো বেরিয়ে যাওয়ার জন্য। এত বিশ্রীভাবে অপমান, এর চেয়ে তো মৃত্যু ভালো। আল্লাহ ওই রকম ওই একটা লোকের সাথে কেন তার ভাগ্য জুড়ে দিল, সে এই প্রশ্নের উত্তর পেল না হাজার খুঁজেও। কেন উত্তর নেই, কোনো উত্তর নেই তার কাছে। বাড়ির উঠোনে গাড়ি এসে থামলো। শাইনা গাড়ি থেকে বেরিয়ে এসে দের ঘরে তাজদার শাইনা গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা ঘরে চলে গেল। গাড়ি থেকে ব্যাগ কার্টন নামিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তৌসিফ। তাসিফ এত বড় ব্যাগ কার্টন সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু চারপাশে এখন নীরব দেখে শাইনা বুঝে গেল অনেক জ্বর গেছে তার আসার আগে। রোশনারা কানে এলো মেজ ননদের কথা। আমার ভাইফো তো মনে হয় জাজরা করে দিয়েছে ওই মেয়ে। কত লাখ খেয়েছে কে জানে। রোশনা কিছু না বলে সরে পড়ল। তাজদার আসার বাড়ি সবাই আরো চুপ হয়ে গেছে। রোশনারা তাসনুবাকে ঘরে বসে থাকতে বলেছেন। বাড়ি ফেরার সাথে সাথে কেউ যেন কোনো বাড়তি কথা না তোলে। তাসনুবাকে তিনি ইচ্ছে মতো বকেছে। আকত ভাঙার কথা পর্যন্ত উঠে গেছে তার কারণে। তাজদারের কানে এসব খেলে কি হবে। বইয়ের জিনিসপত্র সব রোশনারা নিজের ঘরে এনে রেখেছে। সবাই শাড়ি লেহেঙ্গা জুয়েলারি দেখা শুরু করেছে। তাজদার নিজের ঘরে চলে গিয়েছে। যাওয়ার সময় তাসনুবাকে দেখলো। তাসনুবা ভাইকে দেখা মাত্রই নামিয়ে নিল। রোশনারা তাজদারের পেছনে দাঁড়িয়ে ছিল। তাসনুবার দিকে চোখ রাঙিয়ে তাকালেন তিনি। তাকে এখনই ঘর থেকে বের হতে হলো। তাজদার ঘরে যেতে যেতে বলল, জিনিসগুলো গুছিয়ে ওই বাড়িতে দিয়ে এসো। তাসনুমা ভাইয়ের দিকে তাকালো। মায়ের ইশারা বুঝে বলল, আচ্ছা। বইয়ের জিনিসপত্র বাড়ির সবাই মিলে দেখছে। বড় ফুফু বলল, এত দামি শাড়ি দিয়েছে সেখানে আবার লেহেঙ্গার কি দরকার ছিল। ওয়ালিমায় সেকেন্ড শাড়ি পরলে তো হয়ে যেত।
ওর দুই বোন তো শ্বশুরবাড়ি থেকে 10,000 টাকা দিতেও বাচ্ছে। মেজোটাকে তো বাপে এক কাপড়ে বিয়ে দিয়েছিল। একজনকে এক এক কথা বলতে লাগলো। সবাই মিলে আনুমানিকভাবে হিসেব মিলিয়ে দেখলো 3 লাখ টাকার উপরে বাজার হয়ে গিয়েছে। তার কম বেশিও হতে পারে। শাড়ি আর লেহেঙ্গা লাখ পার করেছে। যারা সরাসরি বলছে না তারাও গুনগান করছে, বলছে বাজার অনেক বেশি হয়েছে। এত দামি জিনিস খুব জরুরি ছিল না? বিশেষ করে তাসনিম যে সময় মুখ গোমড়া করে রেখেছে, সে হেসে ফের উপহাস করে বলল, বাড়ির সব মেয়েদের মধ্যে তো সাইনাই জিতে বসে আছে। আমরা বিয়ের বাজারে নাকও গলাতে পারিনি। মেজো কাকু বলল, মেকআপ তো মনে হয় সব তুলে আনছে। অনুভা, দেখ তো এতগুলো, এগুলোতে কত টাকা আসবে? তাসনুভা ঘরে এক কোণা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সব এক্সক্লুসিভ জিনিস নিয়েছি, দাম তো তেমন। সে নাড়ল না, বলল, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একটা 3,000 টাকার উপরে। একবার সব কত গু- এবার সবগুলো কত আসে হিসেব করো। রোশনারা বললে, সব তোমাদের পছন্দ মতো হয়েছে কিনা বলো। তাসনুভা এবার সাহস পেয়ে শাড়ি, লেহেঙ্গা আর গায়ে হলুদ শাড়িটা, দোপাট্টা সবগুলো দেখছে, জুয়েলারি মিলে দেখছে। সব দেখা শেষে বলল, মোটামুটি। রোশনারা বলল, এতে যথেষ্ট। এত কিছু দেওয়ার দরকার ছিল না। তবুও তাজদার যখন নিজেই দাঁড়িয়ে কিনেছে তখন তো আর কিছু বলার নেই। এখন এসব নিয়ে কথা না বললে ভালো। তিতলি, সব গুছিয়ে নাও। একটা জিনিসও যাতে নড়াচড়া না হয়। ওদের বাড়িতে পাঠানোর আগে তোমার মেজো ভাইয়াকে একবার দেখিয়ে নেবে। তিতলি বলল, আচ্ছা। শাড়ি লেহেঙ্গাগুলো এত জোশ হয়েছে। শাইনার পছন্দ সুন্দর। তাসনুবা তাদের সংসদ ধরিয়ে দিয়ে বলল, শাইনা নয়, ভাইয়া পছন্দ করেছে। তিতলি বলল, তুমি সব সময় বেজালই কথা বলো। তিতলি তাসনুবা আর তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়ে আনার সময় সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তাসনুবা এসে দেখে সবাই একে অপরকে দিকে তাকিয়ে বিড়বিড় করলে কিছু একটা। শাহিদা বেগম বললেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা, এত ডেয়ারিং মেয়ে। তাসনুবা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই আসতে হয়েছে, নাইলে এ বাড়িতে পা রাখারও ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে শাইনাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। শাইনা ঘরে এসে ভিড় জমলো। তার চাচি, চাচাতো বোন, আপা, ভাবি সবাই। বড় আপা সব খুলে খুলে দেখালো সবাইকে। শাইনা ঘরে এক কোণা চুপ করে দাঁড়িয়ে আছে। শাহিদা বেগম অবাক চোখে শাইনার দিকে তাকিয়ে বললেন, তুই এসব কি করলে? এত দামি দামি জিনিস কিনে নিলি? ওরা এখন যা তা বলবে, হাবাতে ঘরের মেয়ে বলবে। শাইনা মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ পর, তারপর বলল, তুমি কি বলতে চাইছো? আমি কি সস্তা? দেখো মেয়ের কি বলে, এত দামি বিয়ের শাড়ি লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণ দিয়েছে। একবারই তো দিচ্ছে, সারা জীবনের জন্য চাকরানি নিয়ে যাচ্ছে। একবার সব ঢেলে দিলেই মন্দ কি? সারা জীবন তো আমাকে খোঁটার তলায় রাখতে পারবে, ওদের লাভ। সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকেই ছিল, ওখান থেকে দেবে রায়হানের মা। কোটি টাকা আছে ওদের। 10 লাখ খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তি এক কোণেও নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বইল না। শাহিদা বেগম চুপ করে গেলেন। শাড়ি গহনা সব দেখে খুশি হলেন সবাই। শাইনা সব যথাস্থানে রেখে দিচ্ছিল একে একে। ঘর খালি, শুধু দাদিমা আছে। তিনি ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললেন, বাবা গো, বেটা দেখছি ওইসবও কিনছে।
সাইনা জানতে চাইল কি সব। দাদিমা হাসলেন। ওইসব আর কি, বেটা ভালোই জানে বইয়ের আর কি কি লাগতে পারে। সাইনা কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছো? দাদিমা ব্যাগের ভিতর থেকে অন্তর্বাস আর অন্যান্য জিনিসগুলো দেখাতে সাইনা জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অষ্টআশিতে পেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বললেন, তুমি ওর পেছনে লেগেছ? দাদিমা হাসতে হাসতে বললেন, তোর মেয়ে আস্থা একটা বজ্জা। সাইনা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথাই বলবে না বুড়ি। মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাচিদের ডেকে আনা হয়েছে। বরকনে মেহেদি একসাথে তোলা হচ্ছে। সাইনা ভাবি সাবরিনার হাতে একটা কুলো, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো চাল, কয়েকটা খুচরো পয়সা, কিন্তু পান সুপারি আর কত কি। সাবরিনা কুলো নিয়ে সবার আগে দাঁড়িয়ে রইল। তসরিফ আর রোশনারা ক্যামেরা নিয়ে হাজির। শাহিদা বেগম আর রোশনারাকে ঘিরে সবাই অষ্টহাসি করছে। সাইনা জানলা দিয়ে সব দেখছে। বড় আপা বিয়ের সময়ও এভাবে মেহেদি পাতা তোলা হয়েছিল, খুব আনন্দ করছিল সে। মেহেদি গাছটা সাইনাদের বাড়ির সামনে, বারান্দায় সে দাঁড়ালে দেখা যায় সবাই একসাথে মেহেদি পাতা তুলতে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাসছে। সাইনা বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বললেন, ঘরে বসে থাকতে মন চায় না। কথাটা ঠিক, নিজের বিয়ে তাই, নাইলে সে এক দৌড়ে চলে যেত সেখানে। হঠাৎ পাশ ফিরে সে দেখলো ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। সাইনার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুক করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গ্রুপে এসেছে মেসেজটা। সাইনা হোয়াটসঅ্যাপে ঢুকতে দেখলো মেহেদি পরা মেয়েটির হাতের তালুতে ভরের নাম, প্রথম অক্ষর। সাইনা মেসেজটা দেখে কপাল কুৎসিত করে তাজদারের দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দায় চলল। সাইনা বিড়বিড় করে বলল, জীবনও লিখবো না। মেহেদি পাতা তোলা শেষে উঠোনে অনেকগুলো চেয়ার বসানো হলো। সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছিল শাহিদা বেগম। শারমিনা আর সাবরিন ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট, নিমকি, মুচমুচে মিষ্টি, খাজা, সাগর কলা আর চনাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে। সাইনা দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব। চা খেতে গল্পগুজব করা চাচিদের একজন বললেন, ও শানু, তাজদার তোকে কি কি কিনে দিয়েছে আমাদের দেখাবি না? শারমিলা সাবরিন একসাথে সাইনার দিকে তাকালো। তখনই সাইনার চোখ দেখে শাহিদা বেগম বললেন, পারলে তখন দেখতে পারবে। কাল ওদের গায়ে হলুদ হবে, তোমরা অবশ্যই। দাদিমা এসে ব্যস্ত গলায় বললেন, খুরশিদার মাকে চা দেয়। ও লতিফের বউ, ওইদিকে আসো। তোমাদের না বলছি শানুর বিয়ের আগ পর্যন্ত বাড়িতে থাকবা, কাজ কাম আগায় দিবি? লতিফের বউ বলল, চাচি, আমাকে তো বড় জেঠি আগেই ঠিক করে রাখছে। দাদিমা মুখ জামটা দিয়ে বলল, সবখানে টাকার জোর দেখাবে? আমাদের বাড়িতে কাজ কাম কি কম? সব লোক নিজের দলে করে রাখছে। সাইনা ফিসফিস বলল, কথাগুলো ঘরের ভেতরে বলল, সবার সামনে বলছো কেন? আশ্চর্য। সবাই গিয়ে ওই বাড়ির মানুষদের কানে তুলে দেবে। এখন কোথায় কোন কথা বলতে হবে এখনো জানে না। এদিকে সারাক্ষণ আমার জ্ঞান দেয়। দাদিমা তার দিকে ফিরলেন। শাশুড়ি হয়ে শ্বশুরবাড়ি হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকে? সাইনা হতাশ হলো। সে বলে, এটা তারা বোঝে না, বোঝে আরেকটা। সে বলে একটা, তারা বোঝে আরেকটা। আর কোনো কথা না বলে সে চলে গেল। মেহমান আসা শুরু করেছে। বাড়ির এক কোণায় ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। শাহিদা বেগমকে বড় পাতিলে ভাত আর মাছ মাংস বসাতে হচ্ছে। আশরাফের বউ তেমন কাজ কাম করতে পারছে না। বাচ্চার মা পানি ঘাটলে কখন জানি ঠান্ডা লেগে যায়।
সাইদা বেগমের কাছে তার নাতি সুস্থ আগে, যার কাজে রাখা হয়েছে তার কাজ চোর। শারমিরা আর সাবরিন খাটতে হচ্ছে। শাইনাও গা এ হাওয়া লাগিয়ে বেড়াতে পারছে না। এত কাজ বেড়ে গিয়েছে হুট করে। কটে রাঁধো, খাও আর ধোও, সেই কাজ দেখে বসে থাকতে পারছে না। সকাল 8টার দিকে মুন্নির মা এসেছে শাইনাদের বাড়িতে। বেলপাটা মেহেদি বাটা শুরু করেছে। তার হাত লাল টকটকে হয়ে গেছে ইতিমধ্যে। মেহেদি পাতাগুলো ভীষণ রং ধরেছে। ওই বাড়ির মেহেদি বেটে এসেছে, এখন এই বাড়িতে মেহেদি বাড়ছে মুন্নির মা। যদিও বাটা মেহেদি বরকনের কেউ হাতে দেবে না। মেহেদি অনুষ্ঠানে শুধু এক ফোঁটা মেহেদি কপালে চোয়ানো হয় মায়ের হাতে, আবার পরে মুছে নেয় রং বসার আগে। বাটা মেহেদির গুলো অন্যরা হাতে লাগিয়ে নেয়। দাদিমা কাঁচা হলুদ তুলে এনেছে তার ক্ষেত থেকে। মুন্নির মাকে বলল, এগুলো বেটে দিস তো। মুন্নির মা বলল, হলুদ তো বিকেলে দরকার হবে। তুই আবার পাটায় বসবি নাকি? পাটায় ভালো ধুয়ে হলুদগুলো বেটে রাখ। আচ্ছা, রেখে দাও চাচি। শাইনা রান্নাঘরে এক কোণায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবার কাজে দেখছে। গরুর মাংস কয়েকবার জাল দেওয়ার পরও রসালো হয়ে এসেছে। সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার। সাইদা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়েছেন মুচমুচে করে। শাইনা ওইটা লবণ দিয়ে ভাত মেখে নিয়েছে। এত এত তেল ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল। অন্য অন্য খাবার মুখেও উঠছে না, একদম খেতে ইচ্ছে করছে না। মুন্নির মা তাকে পান্তা ভাত খেতে দেখে বলল, ওমা, বউ মানুষ পান্তা ভাত খায় কেন সকাল সকাল? সাইদা বেগম তাকে ইশারা চুপ থাকতে বলল, যা ইচ্ছে করুক ও মেয়ে, উদ্ভট কাজ করে যাচ্ছে কাল থেকে। শাইনা পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙ্গুলে ধারা টেনে নিয়ে মুখে তুলল। তারপর বসনে থাকা পান্তা ভাত পানিগুলো সুট সুট করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। শেষ পাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুর ঘাটে নেমে এলো সে। সাবানদানি সেখানে রাখা ছিল। সাবান দিয়ে বাসনটার হাত ধুয়ে নিল। ভেজা হাত দিয়ে ঠোঁট মুছে নিতেই দেখল ওই পারে পাকা সিঁড়ির ঘাটে উপরে রঙিন টিনের ছাউনি নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরামঘাট বাঁধা তার গায়ে হেলান দিয়ে কেউ একজন বসে আছে। আরামঘাট পিঠ এলিয়ে বসে এক হাত পেছনে ঠেস দিয়ে রেখে ঘাটের পাথুরে গায়ে শাইনা শুধু ঘাড়, মাথা আর ওই হাতটা দেখতে পাচ্ছে, যেটা ঘাড়ে পাথরের গায়ে ঠেস দিয়ে রাখা। মাথায় গোবরের মতন কিছু একটা লেপ্টে দেওয়া। দাদিমা বড় সাইজে একটা বোতল নিয়ে পুকুর ঘাটে বেয়ে নামছে। শুধু তা দেখে ছুটে গেল। জারি মেরে বলল, আচ্ছা, খেলে আচার খেলে তোমার কোমরে আস্থা থাকবে? পেছন পেছন সাইদা বেগম বেরিয়ে এলো। বিরক্ত হয়ে বললেন, তোর দাদি ইচ্ছে করে করতেছে এসব। আমাকে কাজ করতে দিতে গিয়ে আমাকে কাজ করতে দিতে গিয়ে কাজ বাড়াবে আরো। কথা শোনে না আমার। শাইনা বোতলটা নিয়ে নিল। সেখানে বাসন কোসন, চামচ আর চায়ের কাপ। বেসিনের ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মোছার কাজ করে বেশি ভালোবাসে দাদিমা। পুরনো অভ্যাস রয়ে গেছে। দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন, বললেন, তোমার কাজ বেশি তাই একটু। সাইদা বেগমকে বলল, আমি ধুয়ে দিচ্ছি।
শাহিদা বেগম হঠাৎ ওই বাড়ি ঘাটের দিকে তাকালো, মিনমিনি করে জিজ্ঞেস করলো, আম্মা দেখেন তো ওইটা জামাই না? দাদিমা চোখ সরু করে তাকালেন, বললেন, সেটাই তো মনে হচ্ছে। শাহিদা বেগম চটপটিয়ে উঠলেন, শাইনাকে বলল, তুই উঠে যা, আমাকে দে, আমি ধুয়ে নি। শাইনা কপাল কুঁচকে ফেলতে শাহিদা বেগম আস্তে করে বললেন, জামাই বসে আছে দেখলাম, তাতে কি? জামাই বাঘ না ভাল্লুক? তাকে কাজ করতে দেখলে কাঁদতে বসবে? যত সব উদ্ভট কথা বার্তা বলছে তাদের। শাইনা মাকে কিছু বলতে যাচ্ছিল, তখনই দাদিমা ডেকে উঠল, লন্ডনওয়ালা নাকি? তাজদার সিদ্দিক ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো। দাদিমা হেসে পেয়ে বলল, নাচ জামাই দেখি মাথায় মেহেন্দি দিয়ে বসে আছেন। তাজদার দাদিকে কি জবাব দিল কে জানে। শাইনা বাসনকোসন টুং টাং শব্দ করে ধুয়ে দ্রুত চলে এলো ঘরে, ইচ্ছে করে কিছু শুনল না। দাদিমা তার পেছন পেছন ঘরে এলো, এসে বলল, মুন্নির মা, কোফালের ছোঁয়ার জন্য এক ফোঁটা রেখে দে, বাকি সব মেহেন্দি ওর মাথায় লাগিয়ে দাও। বোঝ জামাই দুজনের মাথা খুব গরম হয়ে আছে, মেহেন্দি দিয়ে ঠান্ডা হোক। শাইনা বলল, আমার মাথা যথেষ্ট ঠান্ডা, তুমি দাও, দেখতে পাচ্ছি কত ঠান্ডা আছে। শাইনা বলল, আমি মাথায় মেহেন্দি দেব না, দেখে মনে হয় মেহেন্দি না, গোবর দিয়ে রাখা। দাদি তাকে চেপে ধরে পিঁড়িতে বসিয়ে মাথায় তালুর উপর ঠাস করে এক মুঠো মেহেন্দি লাগিয়ে দিল। যদিও শাইনার ইচ্ছে ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো, মাথা তা বলার বাইরে। আর সে আর কোনো তর্কা করল না, চুপ করে বসে রইল। মেহেন্দি লাগানোর সময় কপালে লেগে গিয়েছে। শাহিদা বেগম বললেন, তাড়াতাড়ি ধুয়ে নে। শাইনা পুকুর পাড়ে ছুটল। ঘাটে নামতে এসে কপাল আর গাল থেকে মেহেন্দি ধুয়ে ফেলতেই আবারও পুকুর পাড়ে জুড়ে থাকা হাঁটতে থাকা গোপুরালা দেখা। তাজদারের টিস্যু দিয়ে কান মুছতে মুছতে হঠাৎ এদিকে তাকালো। সম্ভবত মেডির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুছছে, রং না বসার জন্য। বাড়ির বারান্দায় ছাদ, যেখানে 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 রোদ দেখা মিলে সব ভরে আছে মেহমান। তাই বাড়ির পেছনে চলে এসেছে সে। দাদিমা সে এসে তাকে শুনিয়ে শুনিয়ে বলল, মিয়া বিবির মাথা গরম, কইতে লাগে সরম, গরম মাথা মিয়া বিবির, দিল খুব নরম। তাজা স্মৃতিকে হয়তো হাসছিল শ্লোকটা শুনে। শাইনা তাকায়নি, তাই দেখতে পায়নি। গায়ে হলুদটা একদম গ্রাম্য স্টাইলে করবে এইরূপ পরিকল্পনা করেছে তারা। কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না। উঠোনে করার কথা ছিল, কিন্তু ইনভেস্ট ম্যানেজমেন্ট লোকজন এসে কাজ শুরু করে দেওয়া আর সম্ভব হয়নি। তাজদার বললেন, ওদের কাজ ওদের করতে দিন, তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে। কিন্তু শাইনা বেঁকে বসল। সে বলল দিল, ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না সে। তারা এখানে আকদের রাতটা কথা মনে আছে। তার কথা শুনে শেষমেশ তাদের ছাদে করার পরিকল্পনা করা হয়েছে। তাদের ছাদে আরও কাজও বাকি ছিল। সেসব ছাড়াও সিমেন্টের বস্তা জমিয়ে রাখা, শুকনো পরিষ্কার করা, বস্তা বস্তা বন্দোবস্ত করে দিচ্ছিল তাসিফ আর শাওন। লাইটিংও শেষ করেছে তারা। ফটোশ্যুট হবে, তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তারা উপর সাদা ধবধবে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, তার উপর গাঁদা ফুলের পাপড়ি। শাইনার পেছনে একটু উপর করে একটা চিকন রশি টানা হয়েছে লম্বা করে, তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোগাঁথা গাঁদা ফুল, সেগুলো বাতাসে দুলছে। তাজদার গাঁদা ফুলের সাথে গ্রানটাও করা। এক গোলাপ, এক গোলগাল হ্যান্ডেল প্রসেস লেখা। তাজদার শাইনার গায়ে হলুদ, কাঁচা হলুদ রঙের একটা সাদামাটা সুতির শাড়ি পরানো হয়েছে শাইনাকে। শাইনার স্ত্রীটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে।
শাইনা নিজের মতন করে হালকা করে সেজেছে। হলুদ শাড়িতে ভারী সাজ নষ্ট হয়ে হয়ে জঘন্য দেখাবে। তাকে চাঁদে নিয়ে আসার পর তাসনুমা এসে তার হাতে আর মাথায় গাঁদা ফুল মালা খুচরা পেরিয়ে দিল। তারপর হালকা করে মেকআপ করিয়ে দিল, বলল, তৌসিফ ভাই ক্যামেরা নাও, আগে শুট তারপর বাকি রিচুয়াল। সে নিজেও হলুদ শাড়ি পরেছে, তিতলি, তাসনিম সবাই পরেছে। এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে। ছেলেরা ভীষণ করে ছেলেরা বিশেষ করে কিছু পরেনি। তাদের ড্রেস কোড শুধু মেহেদি অনুষ্ঠানের জন্য। গোটা বাড়ির ছেলেমেয়েরা এসে জটলা পাকিয়েছে চাঁদে। চারপাশে হইচই, কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি। তন্মধ্যে তৌসিফ, শাহনা, তাজদার, সিদ্দিকী পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলছে। সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে শাইনার গায়ে কপালে ছোঁয়ালো। তাদের সবার হলুদ মাখা হাত শাইনার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো। গান বাজছে, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি। বিয়ে সাজা সাজা গো কন্যারে সুন্দর করিয়া সখিল। শাইনা এতক্ষণে চুপচাপ বসেছিল। যে কে যেন তাজদারের নাম নিল, সাথে সাথে শাইনা শানকে বলল, হয়েছে, আমাকে যেতে দাও এবার, আমার গা চুলকাচ্ছে, হলুদ লেগেছে। শান বলল, চুপ করে বসে থাকো, তাজদার ভাই আসবে। তাজদারের তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। শাইনা দোতলা বাড়ির চাঁদের সমস্তটা দেখা যায় তাদের ছাদ থেকে। বড়রাও এসেছে একে একে শাইনাকে হলুদ ছোঁয়াতে। রোশনারা এসে দেখে গেল। শাইনাকে দেখে মনে হচ্ছে 90 দশকের কোনো বধূ যে গাঁদা ফুলে দিয়ে সেজে বসে আছে মন খারাপ করে। রোশনারা তার গালে একটু হলুদ ছোঁয়ালো। গান বাজছে, গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাগো বধূ সাজে মিলিয়া, আত্মর গোলাপ লাগাইয়া কন্যারে সাজাও গো বধূ সাজে মিলিয়া। শেষমেশ ভোরের আগমন হতে চাঁদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবার হো হুল্লোড় করে উঠল। তাজদার সিদ্দিকী গায়ে বাটল গ্রিন কালার পাঞ্জাবি। সে পা রাখা মাত্র গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা চাঁদ কেঁপে উঠল। উদ্ভট গানের সুর কানে এলো শাইনার। বাপের বড় ফোলা ভাইজান বিয়া করতেছে আজকে, ভাইয়ের গায়ে হলুদ, কালকে বিয়া যে, ডিজে গান বাজতেছে, সখী কনে নাচতেছে। এত বিশ্রী সুর, শাইনা এত রাগ লাগলো, তাজদারও কপাল কুঁচকে ফেলেছে। এসব কেমন গান? তৌসিফ আর শাওনরাও সবাই আরো দাঁত খেলিয়ে হাসছে, গানের তালে তালে মাথায় দোলাচ্ছে। এই, গান বন্ধ! সবাই চমকে গেল। বর কনে একসাথে চেঁচিয়ে উঠল। তাজদার সিদ্দিকী শাইনার দিকে তাকালো, শাইনাও তার দিকে তাকালো। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তাজদার সিদ্দিকী সুর পাল্টে বলল, গানটা খারাপ না, ভলিউম বাড়াই দে। ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। শাইনা তাজ শাইনা তাজ্জব বনে গেল। এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল। উল্টাপাল্টা গান বাজনা শুনে উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো। তারপর থেকে একটা গানও রুচি মতন হলো না। শায়না চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায় কে? কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো, তার ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এইসব গান শুনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান শাইনার মন মতন হলো। আইলারে নয়া দামান, আইলারে আসমানেরও তারা, বিছানার
বিছানা বিছাইয়া দিলাম সাইনদানের নেড়া, দামান বউ দামান বউ। তিতলি তাসনুমা বিরক্ত, তৌসিফ আর শাওন তাদের আরো খেপাচ্ছে। তাসনুমার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টি দিল। এবার গান বেজে উঠল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল, আজও তো আর ফুলকলিদের ঘুমটুনিতে তন্দাতে ভিলো, আজও হাও বিরক্ত শাখায় উত্তরি বাই জুড়ছে নিশিদিন। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরেছে। আনিস চা খেয়ে ছাদ এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনে চাঁদের এক কোণায় গিয়ে দাঁড়ালো। সাইনা সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক ঠিক কথাই বলেছিল। তাজদার সেদিকে যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই সব বলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তাড়া রাখেনি। তাদের মনে নেই আগে কি হয়েছে, শুধু সে ঘৃণা করেছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজেই প্রশ্ন করল, কিন্তু বড় উত্তর হলো, তুই ঠিকই করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে এই কাজ করত। তার এঙ্গেজ স্ট্যাটাস স্ক্রিন শট নিয়ে একটা মেয়ে ওই শ্যামরস গ্রুপে পোস্ট করেছে, বলেছে ওই আপুটা এঙ্গেজ, স্ট্যাটাস দিয়েছে। অথচ সবাই কত নাকা কান্না কাঁদছে, তার দুঃখে কথা শুনেছে। নিজের কয়েকজন কমেন্ট করেছে, এরা এক নম্বরের ছোট লোকের পয়সা আছে দেখলে, ছেলেদের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়, নেচে নেচে গলায় ঝুলিয়ে পড়ে। এদের মতন মেয়ের কারণে ছেলেরা অপমান করে বাপ পেয়ে যায়। এইসব মেয়ের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলছে জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরো ছোট লোক জুটেছে। চাইনা জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তারা বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিত, তাদের দেখিয়ে দেখিয়ে আরো বড় পরিবারের বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সার প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবার সচ্ছলতা ফিরিয়ে এনেছে, অভাব দূর হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনো। অথচ তাজদার স্মৃতিকে ফিরিয়ে দিতে পারলেও সেটাই হয়তো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সেই এই মোক্ষম জবাবটাই দিত। পরে কি হবে তা কথা চিন্তাই করতো না। সে এখন ভাবলো মানুষ হয়ে গেছে বলে সাইনা তাকে ক্ষমা করবে না। তার পরিবারকেও তো নয়। সবার চোখের তাজদারের স্মৃতিকে নয় নায়ক হতে পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তার চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোক দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোখে কেঁদে ফেলেছিল। অয়ু করতে বসে তার চোখে পানি টলমল টপ টপ করে পড়েছিল অজুর পানির উপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পরিবারের ধান্দায় সেই মুরব্বীদের কথা বলতেও দিত না। মোটা গাদা নিয়ে দৌড়ে আসতো, আঙ্গুল তুলে শাসতো বড়দেরও। মোট কথা, তাদের মুখের উপর কেউ কথা বলতে পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতন চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ।
তার বাপ চাচারা পর্যন্ত তাকে আটকে রাখতে পারে না, এত বেয়াদব ছিল। তখন তখন বয়স কত, ছোট থেকে বেয়াদব ছিল। তাদের পরিবারের কাকে সে মানুষ মনে করতো না। সবাই ভুলে গেল, সে বলতে পারবে না। দিয়ে বোঝা হা সে সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করেছে। তার জায়গায় থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অন্য জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তারা পরিবার যদি তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতো, তাহলে এই বিয়ে হতো না। কেউ একবার বোঝার চেষ্টাও করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই লোকটার দিকে সে তাকাতে পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব মনে পড়েছে। কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে বলবে সে? কি করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতন একটা মানুষও হয় না। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রতিবন্ধীর কাছে তার সমস্তটা চাওয়া পাওয়া বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করেছে তাজদার সিদ্দিকী। এই আইডিটা দখল করেছে। সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত হাসি খুশি মুখে আড়ালে এত দুঃখগুলো স্প্রে চাপা পড়ে আছে। হাসি ঠাট্টা আনন্দ উল্লাসে ভিড়ে নিজে কষ্ট চাপা দিয়ে ঝুঁকি হওয়ার ভান ধরে মানে মানে তো আরেকটা মৃত্যু। তাসনুমা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুমার ডাকে গাড় ফিরে তাকালো। তাসনুমা আনিসের দেখলে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি তাজদার পিড়েতে। তাসনুমা বলে, ছবি যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। শাইনা বসা থেকে ধীরে ধীরে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদ বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর শাইনার ডান গালে লাগাতে যাবে, তখনই শাইনা পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তা পালন করেছে। এগিয়ে এসে শাইনার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙ্গুল মুছে নিল। নিতেই তসিফ বলল, শেষে এবার যেতে পারবো। তোমার গালে হলুদ তোমার গালে হলুদ লাগিয়ে দেবে শাইনা, তারপর চলে যেতে পারবে। শাইনার গাল থেকে হলুদ মুছে ফেলছে তাসমির আর তাসনুবা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদ বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, শাইনা ভাইয়ার গালে। শাইনা হাত কাঁপছে, সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওনও বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু শাইনা বাটি থেকে হলুদ নিল না। তাজা সিদ্দিকী হঠাৎ তার হাত খপ্পস করে ধরল। তারপর হাতটা তুলে নিজের গালে ছোঁয়ালো। শাইনা নিজের গাল থেকে হলুদ সারিয়ে নিচ্ছিল হাত দিয়ে, হলুদ গুলো কাচাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়েছে। তৌসিফের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, পাঠিয়ে দিয়েছ, এটাই অনেক। শাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ তাই সবাই ছাদে কাঁপানো গান ছেড়ে দিল, হই হুল্লা করছে। শাইনা দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না, চলল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো, জানতে চাইল, বেটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালটাতে হলুদ লাগিয়ে দেয়নি। শাইনা আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তাসনুমা সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। আনিসা এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আজ ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরছে বলে কাঁদছিস, জড়ায় ধরলে আর কি করবি? কাল রাত শাইনা দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুবা আর তাসমিরও
রোশনাকে এসে সব খুলে বলেছে। তাসনুবা বলল, ভাইয়া তার গায়ে হলুদ লাগানোর মাত্র চেহারা মলিন হয়ে গেল। চোখে পানি টলমল করছিল, মনে হচ্ছিল বাইরে কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে সে ছোঁয়া মাত্র সে চেহারাটা ওই রকম বানিয়ে ফেলবে? রোশনারা বলল, বিয়ের সময় মেয়েদের অনেক রকমের অনুভূতি হয়, স্বাভাবিক, এগুলো ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয়, বড় আমার ভাইয়া তার গালে হলুদ লাগানোর মাত্র তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছে। রোশনারা বলল, ভাইয়ার গালে হলুদ লাগাতে ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিল, গালে গালে হলুদ লাগালো, তখনও মনে হচ্ছিল কেঁদে দেবে। আর তাই হলো, ওর দাড়িদিমা আসার পর পরে কেঁদে উঠেছে। এসব কথা বললে এখন কি হবে? তাসনিমা বলল, কি হবে মানে? ভাইয়া আর ওর কথা বললে না? একে অপরের সাথে ভাইয়া বলতে চাইছে, শাইনা এড়িয়ে যায়। মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়। আশ্চর্য, তার সাত কপালের ভাগ্য ভাইয়ের মতন কাউকে পেয়েছে। কাল ভাইয়ের হাত ধরছে বলে চেহারাটা 12টা বাজাইছে, ভাইয়া সেটা টের পেয়ে নিয়েছে, চলে গিয়েছে। ভাইয়া তো অপমান হয়নি, চাইনায় ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করেছে। ভাইয়া হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলে ঘষে ঘষে, মেয়ে কি কম পেরেছে? ওই বাড়ির মেয়ে কি এত দামে তোলার কি দরকার ছিল? রোশনারা ধমকে বলল, আসতে বলো নোভা, তোমার কি বাবা চাচা সবাই শুনতে পাবে। আর খবরদার এসব কথা নিয়ে টানা হেচড়া করবে না। ওকে আমি এখনো ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে, তোমাদের ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে দেখে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরাও ভয়ে থাকতো। তোমার ভাইয়ের যে মাঠে খেলতো সেই মাঠেও ওরা পা রাখতেও পারতো না। যে দোকানে বসে চা খেত ওই দোকানে ওরা ঢুকতে পারতো না। যে ঘাটে গোসল করতো ওই ঘাটে ওরা গোসল করতে পারতো না। তোমার ভাইয়া যে মসজিদে কাতারে দাঁড়াতো ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল, অপছন্দ হওয়া স্বাভাবিক। তোমার তোমার হাত ভাইয়ার সেসব তোমার ভাইয়া সেসব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আকাশ ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে। সহজ কথা, আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলে তিনি চলে গেলেন। তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখেছো ওর মেয়ে ভাইয়াকে একটু শান্তি দেবে না। ওই বাড়িতে ওই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর পরে ওদের পা মাটিতেই পড়ছে না। আমি বলছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পড়বে তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পরাতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ, রাস্তা অব্দি লাইটিং করা হয়েছে। বাড়ির সামনে পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে, চারদিকে সাজ বরফ। সন্ধ্যা নামতে নামতে ভাড়ে জুড়ে হইচই, কোলাহল, বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেক পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফ্রুটস কেবিন বানাচ্ছে সবাই। লাইট কেটে ছোট নৌকা, আপেল কেটে খুব পাখে, মালটা গোল পরমে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙ্গুর আর কত কি, সবগুলো বানাচ্ছে তাজদানের মতো মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু এইটা স্টেজ, তাই দুটো বাড়ির কাজিনরাই যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে, শাইনাদের বাড়ির পাশে
পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে, সেখানে তিতলি বিরিয়ানির ডেকচি ৩টি বিরিয়ানির ডেকচি পাকানো হচ্ছে। বাবুর্চিরা দ্বারা শাইনার বাবা দুটো গরু কিনেছে। একটা গরু মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হয়েছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল, মশলা আর বাবুর্চির খরচ তাজদার-উদ্দিন দিয়েছেন। ৭:৩০টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। ৮টা বাজতে খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নাল নালার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছিল, শাইনা পুকুদের মতে এত মাংস দেওয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদিও 10 কেজির মতন রাখা হয়েছে, দুটো গরুর জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংসে একটা পরিমাণ খুবই কম। শাইনা বান্ধবীরা এসেছে, শাইনা তাদের পেয়ে খুব খুশি। শাইনা জিজ্ঞেস করলো, ভাইয়াদের সাথে দেখা কর। শাইনা বলল, আশেপাশে আছে, দেখতে পাবি, খাবি চল। শাইনা খেতে বসে সবাই খেতে বসিয়ে দিল। সে টেবিলে তার খালাম্মা আর পুপুরা বসলো। সবাই সাজগোজ করতে যাবে খেয়ে দেয়ে। বান্ধবীরা শাইনাকেও তাদের সাথে বসিয়ে দিল, বলল, আমাদের সাথে খেয়ে নে, সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানি দুটো ডেকচি মজা হয়েছে, ৩ নম্বর ডেকচি জাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানে বিরিয়ানি জাল হলে বিবাহিত দাম্পত্য সুখী হয় না। কথাটা শাইনার পুপুরও বলা বলি করছিল। শাইনা এসব বিশ্বাস করে না, কিন্তু আজ বিশ্বাস করছে সে অসুখী হবে। সুখী হওয়ার কোনো ইচ্ছেই নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজন তদারকি করছিল, তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এদিক এগিয়ে এলো। খালাম্মা বলল, ওই টেবিলে তোমার শাশুড়ি, পুপু শাশুড়ি বসেছে, যাও তাদের কিছু তুলে টুলে দাও। চায়না পুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলতে হাসি ঠাট্টাও করলে। তাকে দেখে বলল, জামাই সব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল, আপনারা ঘরে মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন? চলে যাবেন নাকি? না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা, চামচ দেন, আমি কিছু তুলে নিই। পুপু শাইনার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল, ওরা তোমার বউয়ের বান্ধবী। বান্ধবী একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজা সালামের জবাব দিয়ে বলল, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে। শাইনা একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেটে ভোরের মতো কিছু খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। শাইনা ঘোমটা আর নামিয়ে খেতে লাগলো। সাঞ্জুকে তাড়া দিল, হাঁ করে না তাকিয়ে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। পুপু বলল, বউয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো, এই তসিফ। তসিফ হাতে বড় একটা গামলা। সেটা করে সে তাসনিমের শ্বশুরবাড়িতে লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল, তিতলি, তাসনুবা বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে, এক্ষুনি এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তসিফ বলল, ওকে, পাঠিয়ে দিচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। শাইনার পেছনে শাইনা বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট পুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। শাইনা মেহেদি অনুষ্ঠানে শাড়ির রং হালকা সবুজ। শাড়ি পরে ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের।
ছেলে সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজে সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনুবাকে দেখে যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু শাইনা শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর শাইনাকে বের করে আনা হলো। মাথার উপর ঘোমটা টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তারা পিছু পিছু হাজির হলো। তাসনুবা শাইনার বসার আগে স্টেজে বসলেন দাঁড়িয়ে। পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগে শেষ। শাইনা স্টেজে উঠে এলো। ক্যামেরাম্যান কথা মতন কপালে কাছে হাত রেখে সবাইকে সালাম দিল। ধীরে ধীরে স্টেজে বসে বলল, শাওনা এসে বলল, মুখে হাসি আন। হাসি নেই বলতে কত কথা হচ্ছে শুনতে পারছিস না? সবকিছু শিখিয়ে দিতে হবে। শাইনা আনিসের সত্ত্বেও মুখে হাসি ভার করে চেষ্টা করল। তার আজকে সাজ অন্যদিনের চাইতে অনেক সুন্দর হয়েছে। সবাই বেশ প্রশংসা করছে। তাসনুবা বলে বেড়াচ্ছে সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল। কেক কাটার আরম্ভ করলো মেয়েরা। সবাই শাড়ি পরা, ফুলের গয়না পরা। শাওন বলল, বাপ রে বাপ, এত মেয়ে কোথায় থেকে এলো? সবাই তার কথা শুনে হাসছে। শাইনা কেক কেটে ননদের মুখে দিল। তাসনুবা আর তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজে দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছিল আনিস আর আশরাফ। তাদের বলে বলে পাঞ্জাবি বলল শারমিরা আর সাবরিন, কারণ শাইনাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এখান একটু নামো, ভাইয়ারা উঠবো, ক্লাবে যেতে হবে। স্টেজ তিতলি আর তাসনুবা বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষে কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথা বলার মাত্র সে বিরক্ত হলো। নিয়ে নেমে গেল স্টেজের থেকে। আনিস ব্যস্ত গলা হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, বড় ভাইকে ডেকে দে। আশরাফ এলো। তারপর তিন ভাই একসাথে স্টেজে উঠল। ভাইয়েরা হাতে রাখি পরানোর সময় শাইনার বুকে ভার হয়ে এসেছিল। তিন ভাই কেক কাটলো। শাইনা তারপর তাদের কেক খাইয়ে দিল, নিজেও খেলো ভাইয়ের হাতে। বোনের ছেলে মেয়েকে ডেকে এনে কেক খাওয়ালো। বাবাই সাবরিনাও এলো শাড়ি পরে স্টেজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনেরা একসাথে বসে কেক কাটছে। মা বাবারও এলো। ফুপু মামি খালা সবাই তাসনুবার বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে। তৌসিফকে বলল, এর জন্যই বলছিলাম আমাদের স্টেজে আলাদা করতে। এমন মনে হচ্ছে আমরা কোথায়কার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোমার মতন মেয়ে আমি জীবনও দেখিনি। ওরা সবাই কেক খাইয়ে নেমে যাবে। তোদের সুযোগ করে দেওয়ার জন্য ভাই এলো, তখন স্টেজে আমাদের দখল থাকতে হবে। পালতু। তাসনুমা বলল, আমাকে পালতু বললে না? তুই খুব ভালো বোন, আমার মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনরা সবাই ঘিরে দাঁড়ালো তাকে। তাসনুবা তার পাশে গিয়ে দাঁড়ালো। বলল, ভাই আমার ফ্যামিলি ফটো নেব। শাইনা নেমে যেতে বলছিল। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুই নিচে এসে বস। আমাদের ফ্যামিলির পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে। বুঝিয়ে বললি। নেমে যাওয়া বললে ঠাস ঠাস করে মারবো। তাসনুবা হনহনিয়ে চলে গেল। শাইনা তার বান্ধবীদের সাথে ছবি তুলছে। স্টেজে থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠল। তার মা বাবা, ভাই বোনেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের নিয়ে ছবি তোলা শেষ হতে তৌসিফ তিতলিদের ইশারায় বলল শাইনাকে স্টেজে তুলতে। তিতলি শাইনাকে নিয়ে এলো। স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, একবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুজনকে খাওয়ালো।
রোশনারা আর শাহিদা বেগম সহ দূর পরিবার সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতেছে তাদের ছেলে মেয়ে চাইতে কনের পক্ষ বলছে বর জিতেছে তাদের মেয়ে সুন্দর। আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পরই না নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা। তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করছে সবাই। তাদের নাচনে বুড়ি বলে শাইনাকে ঘিরে কিসব বলে বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। শাইনা বুড়িগুলো গান শুনে না হেসে পারল না। শাওন হেসে বলল, ও দাদি গো, আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইল, জামাই বেটা কই গো? শাওন, তাজদা